মুকুল, শুনতে পাচ্ছ? কোনো প্রশ্ন নয়, কোনো প্রশ্ন নয়। আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। এরা কি কাঁটা বেছে খায়? बढ़िया पक्षी जटायु मेरा छत बनाओ। এটা আমার। বাঙালির ইমোশনকে সুড়সুড়ি দিতে ঢুকে পড়েছি সোনার কেল্লা পার্কে। সোনার কেল্লা পার্ক কোথায় আছে আমি বলছি। সোনার কেল্লা এই নামটার সঙ্গে বাঙালি বহু বছর ধরে জড়িত। সোনার কেল্লা মানেই ফেলুদা, তোপসে এবং আমাদের সবার প্রিয় লালমোহন গাঙ্গুলি। একটা কথা অবশ্যই বলে নেব, কলকাতায় এত সৌন্দর্যায়ন হয়েছে, আমাদের কাজ হচ্ছে আপনাদের সামনে সেগুলো তুলে ধরা, তোমাদের সামনে সেগুলো তুলে ধরা। এই পার্কটা কোথায় সেটা বলছি, সোনার কেল্লা পার্ক এবং অপুর সংসার পার্ক। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে এই দুটো পার্ক কভার করছি। আমি ঢুকে পড়েছি সোনার কেল্লা পার্কে। আমি সোনার কেল্লা পার্কটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর সুন্দর গ্রিনারিজ এইরকমভাবে চারদিকে ছড়িয়ে রয়েছে। বাচ্চাদের খেলার জায়গা, খুব মেনটেইনড একটা জায়গা। আর সবথেকে বড় কথা হচ্ছে এইখানে এসে খুব ভালো লাগছে। এই জায়গাটা খুব যে পরিচিত এই মুহূর্তে তাও নয়, এটা বলবো না। এই জায়গাটা হচ্ছে নিউ টাউনে নোভোটেল যদি নেমে পড়েন বা অ্যাক্সিস মল। নোভোটেল ইজ আ 5 স্টার হোটেল, আমরা সবাই জানি। নোভোটেলের ঠিক উল্টো দিকের যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে সোজা মোটামুটি মিনিট 6-7 হেঁটে এলে বাঁ দিকে সোনার কেল্লা পার্ক পড়বে। এই যে আমি এই যে দিকটা দেখাচ্ছি, এই দিক দিয়ে আমি হেঁটে এসেছি। এটা হচ্ছে নোভোটেলের দিক থেকে সোজা হেঁটে এসেছি। এখন আমি সোনার কেল্লা পার্কের সামনে দাঁড়িয়ে এই শটটা নিচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটাতে প্রচুর যে লোকজন সত্যি সত্যি এখন এসে পৌঁছেছে তা নয়। প্লিজ এখানে আসুন, ঘুরতে আসুন। যাদের বাড়ি কাছাকাছি তারা তো অবশ্যই আসতে পারেন, আর যাদের বাড়ি একটু দূরে তারা আমার ভ্লগ দেখে আসতেই পারেন। কেননা শুধু এই পার্কটা বা দুটো পার্কের উপর আমি ভ্লগ করছি তা নয়, নিউ টাউনে বহু জায়গার উপর আমি অলরেডি ভ্লগ করেছি এবং আগামী দিনেও ভ্লগ করতে যাচ্ছি। 1971 পাবলিশড হলো সোনার কেল্লা, যেটা পরবর্তীকালে সিনেমা হলো। আমরা সবাই জানি, এক একজন যে কতবার করে দেখেছি। আমার তো গোটা ডায়লগ মুখস্থ শুরু থেকে শেষ পর্যন্ত। 1974-এ 27th of December রিলিজ করেছিল সোনার কেল্লা মুভিটা। আর এই সিনেমাতে দুর্ধর্ষ ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা করেছেন স্বয়ং সত্যজিৎ রায়, এবং তার একটা সিগনেচার মিউজিক আছে সোনার কেল্লার। আমি মুখে সেটা করবো না, কেননা ইউটিউব এই আওয়াজটা শুনেই আবার কপিরাইট দিয়ে দেবে। তো আমার বক্তব্য হচ্ছে একটা হোলসাম মুভি সোনার কেল্লা। এই পার্কটার মধ্যে সোনার কেল্লা থিম অল্প অল্প আছে, কিন্তু শুধু বাঙালি হিসেবে ছুটে আসা এই পার্কে এই নামটার জন্য। সোনার কেল্লার সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, যাদের রক্ত শিরায় উপশিরায় ধমনীতে সোনার কেল্লা বয়ে চলেছে, জয়সলমীর বয়ে চলেছে, অবশ্যই আপনারা আসুন এবং এখানে এসে একটা কি বলবো, একটা দুর্দান্ত বিকেল কাটাতে পারেন, এটুকু বলতে পারি। আমি আমার ভ্লগের মাধ্যমে দুটো জিনিস করি, সেটা আপনারা এতদিনে জেনে গেছেন। একটা হচ্ছে খুব মজার মজার ইনফরমেশন দিই, আর মাঝে মাঝে দারুণ দারুণ গল্প বলি। আজকে শোনাবো একটা গল্প। সোনার কেল্লা শুটিংয়ের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, জয়সলমীর যাওয়া হবে, পুরো শুটিং ইউনিট যাচ্ছে, সেটা ঠিক হয়ে গেছে। একটা জিনিস ঠিক হয়নি, যেটা একটা ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে জটায়ুর ক্যারেক্টার কে করবেন তখনও ঠিক হয়নি। তখনও সার্চ করা হচ্ছে লালমোহন গাঙ্গুলি কে করবেন। খোঁজ 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 হঠাৎ সত্যজিৎ রায় মনে পড়লো, আচ্ছা সন্তোষকে খবর দিলে কিরকম হয়। সন্তোষ মানে সন্তোষ দত্ত। সন্তোষ দত্ত কিন্তু অলরেডি কাজ করে ফেলেছেন সত্যজিৎ রায়ের কাছে দুখানা, প্রথম পরশপাথরে, তারপর গুপি গায়েন ও বাঘাবাইনে। গুপি গায়েন ও বাঘাবাইন 98% লোক বলে গুপি গাইন বাঘাবাইন, নাও গুপি গায়েন ও বাঘাবাইন হোয়াটএভার। তো খোঁজ গেল সন্তোষ দত্তর কাছে যে সত্যজিৎ রায় ডেকে পাঠিয়েছেন। সন্তোষ দত্ত ছুটতে 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 এলেন সত্যজিৎ রায়ের কাছে। সত্যজিৎ রায় বললেন, আমি সোনার কেল্লা করতে যাচ্ছি, লালমোহন বাবুর ক্যারেক্টারে আমি তোমার কথা ভেবেছি, এই অবধি ঠিক ছিল, বাট কবে শুটিং, জয়সলমীর কবে যাওয়া,
অমুক মাসের অমুক সময় যাওয়া, 1 মাসের জন্য শিডিউল। সন্তোষ দত্তর মাথায় তো পড়লো বাজ। কেন? ওই রকম নিপাট নিরীহ একটা মানুষ সন্তোষ দত্ত বা লালমোহন গাঙ্গুলি বা জটায়ু, আপনারা কি জানেন তিনি ছিলেন একজন ক্রিমিনাল লয়ার? মানে একটা ভয়ঙ্কর পেশায় তিনি রয়েছেন। এবং তখন যে কেসটা চলছে তার একেবারে ফাইনাল শুনানি ওই শিডিউলের মধ্যে পড়ছে। ন্যাচারালি বাজ তো মাথায় পড়ার কথা। এবারে কি হবে? এবারে হলো কি, সন্তোষ দত্ত তো সত্যজিৎ রায়কে বললেন যে আমি কি করে যাব, এরকম একটা ব্যাপার ইত্যাদি ইত্যাদি। সত্যজিৎ রায় বললেন আমি কিছু জানি না, ক্যারেক্টার ফাইনালাইজ করে ফেলেছি, এবার তুমি দেখো কি করে ম্যানেজ করবে। একটা অসাধারণ প্রফেশনালিজমের গল্প এর ভেতর থেকে উঠে আসতে পারে। সন্তোষ দত্ত তখন দৌড়ে গিয়ে পৌঁছলেন তার উল্টো দিকে যে উকিল ছিল তার কাছে। তাকে বললেন যে দেখো সত্যজিৎ বাবু আমাকে লালমোহন বাবুর ক্যারেক্টারের জন্য মানে মনস্থ করেছেন এবং এটা ফাইনাল, ওই সময় আমাদের যেতে হবে, এই ব্যাপার, ফাইনাল শুনানি ডেট ওই সময় পড়েছে, এবার কি করব। দুজনে কিন্তু অপোজিট পক্ষে উকিল, দুজনের একসাথে বসে আলোচনা হচ্ছে এবং অপোজিট পক্ষের উকিল তখন বললেন কোনো প্রবলেম নেই, আমরা জয়েন্টলি একটা চিঠি লিখি জাজের কাছে যাতে ডেটটা 1 মাসের ওপাশে পৌঁছে দেওয়া যায়। এবং তাই করা হলো, চিঠি লেখা হলো জাজের কাছে এবং যা যা প্রোটোকল আছে সমস্ত কিছু মেনে সেই ডেট জয়সলমীরের শুটিংয়ের পরে কলকাতায় ফিরে আসার পরে যে তারিখ আর কি, সেরকম একটা তারিখে সেই ডেটকে নিয়ে গিয়ে ফেলা হলো। আর আমরা কি পেলাম? আমরা পেলাম জয়সলমীর, আমরা পেলাম সোনার কেল্লা এবং পেলাম একটা দুর্দান্ত গল্প, তার সঙ্গে জটায়ু। এবং সব মিলিয়ে কি হলো, 12 লক্ষ টাকায় তৈরি একটা সিনেমা, বক্স অফিস 75 লাখ। দ্যাট ইজ সোনার কেল্লা। বাস। আমি একটা কথা বলতে চাই, এটা আমার কনসেপ্ট, হ্যাঁ, সেটা হচ্ছে গোটা সিনেমাতে কিন্তু সত্যজিৎ রায় কখনো এটা প্রমাণ করে দেখাননি যে মুকুল জাতিস্বর। সে কি জাতিস্বর? তার কি পূর্বজন্মের কথা মনে পড়ে? এইটা নিয়ে কিন্তু গোটা সিনেমাটা। একসময় আপনারা বলতেই পারেন যে হ্যাঁ পূর্বজন্মের কথা তো মনে পড়লো, সেই জায়গা থেকে আমার একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সায়েন্টিফিক্যালি বলছি, মানুষের ব্রেন কিন্তু প্রতি মুহূর্তে 6 থেকে 8 ওয়াট ইলেকট্রিসিটি তৈরি করে, যার জন্য গোটা শরীর চলছে, হার্ট পাম্প করছে ইত্যাদি ইত্যাদি। মানুষ বেঁচে আছে, মানুষ মরে যাওয়া মানে একটা যন্ত্রের মৃত্যু, তারপরে জন্মান্তর, মৃত্যুর পরে আত্মা কোথায় যায়, এগুলো নিয়ে আমার কনসেপ্ট খুব একটা ক্লিয়ার নয়, আমি নিজে এগুলো খুব একটা বিশ্বাস করি না। এবারে কথা হচ্ছে তাহলে জাতিস্বর হয় কি করে? একটা মানে 3 জন্ম 4 জন্ম আগের একটা কথা একটা মানুষের কি করে মনে পড়ে? এখানে আমি একটা ছোট্ট কথা বলতে চাই, এটা আমার কনসেপ্ট। সেটা হচ্ছে ধরুন কোনো এক ভদ্রলোক একরকম দেখতে, ফর্সা লম্বা খুব দেখতে, তার ছেলে সেরকম দেখতে না, এটা হতেই পারে। তারও ছেলে সেরকম দেখতে না, এটা হতেই পারে। তার ছেলে দেখা গেল ওই ঠাকুরদার বাবার মতোই বেশ ফর্সা লম্বা ইত্যাদি হলো, লোকে বলে যে উনি ফিরে এসছেন ইত্যাদি। হয় কি করে? জিনটা ছেলের ভিতর দিয়ে তার ছেলের মধ্যে প্রবাহিত হয়েছে, কিন্তু মাঝখানের 2টো জেনারেশনে সুপ্ত ছিল, সেটা এক্সপোজড নয়, যার জন্য নাতির ছেলের মধ্যে সেই ঠাকুরদার বাবার চেহারাটা এক্সপোজড হয়েছে। এটা হওয়াটা খুব একটা অস্বাভাবিক না, এটা আমরা জানি, এটা আমরা ঘরে ঘরে আছে, আশপাশে তাকালে দেখতে পাই। নাম্বার 1। নাম্বার 2 ইজ, ধরুন এরকমই কোনো একজন ভদ্রলোক যে কিনা মিউজিশিয়ান ছিলেন, তার ছেলে মিউজিকের ধারে কাছ দিয়ে যায়নি, তার ছেলেও গান বাজনা ধারে কাছ দিয়ে যায়নি, তার ছেলে বা মেয়ে দেখা গেলো সে মিউজিক ভালোবাসে, সে ভায়োলিন বাজায় বা গান করে। হলো কি করে? একইভাবে হলো। সেই জিনের ভেতরে যে গুণগুলো ছিল, সেই গুণগুলো 2টো জেনারেশনে সুপ্ত ছিল, প্রকাশিত হয়নি, তারপরের জেনারেশনে প্রকাশিত হয়েছে। এটা নিয়েও আমাদের খুব একটা মতভেদ নেই, এটা হয়, আমরা জানি জিনের খেলা, ক্রোমোজোমের খেলা কাকে বলে। এইবারে হচ্ছে জাতিস্বরের গল্প। কেন এতটা বকবক করছি? সেটা হচ্ছে যে কোনো একটা মানুষ আজ থেকে 400 বছর আগে যে জিনিসগুলো চোখে দেখেছেন, ব্রেনে রেকর্ড হয়ে রয়েছে, জিনের ভেতর, সেলের ভেতর রেকর্ড হয়ে রয়েছে, সেটা তার পরের জেনারেশনের মধ্যে প্রকাশিত হয়নি, তার পরের জেনারেশনে প্রকাশিত হয়নি, 4টে জেনারেশনে প্রকাশিত হয়নি, 5 নম্বর জেনারেশনে এসে প্রকাশিত হচ্ছে। তিনি যা দেখেছিলেন, ব্রেনে যা রেকর্ড হয়েছিল, সেলের মধ্যে, জিনের মধ্যে যা ছিল, সেগুলো
এই বাচ্চাটা দেখতে পাচ্ছে 350 বা 400 বছর বাদে, একই লজিক। সেই কারণে 400 বছর আগেকার বাড়ি ঘর লাইফস্টাইল, তার নাম কি ছিল, বন্ধুর নাম কি ছিল, সব কিছু ঝকঝকে হয়ে মনে পড়ে যায়। এর মধ্যে জন্মান্তরের কোনো ব্যাপার নেই, এটা আমার মতামত। প্যারাসাইকোলজিস্টরা আরও ভালো বলতে পারবেন। আই এম নট এ প্যারাসাইকোলজিস্ট, আমি শুধু যুক্তিবাদী একটা মানুষ। যেভাবে চেহারা আসে, যেভাবে গুণাগুণ আসে, সেভাবেই মেমোরি অতিবাহিত হয় বংশ পরম্পরায়, কখনো সুপ্ত হয়, কখনো আগ্নেয়গিরির মতো জাগ্রত হয়ে। দেখিয়ে দিলাম সোনার কেল্লা উদ্যান, কীরকম লাগলো এটা আপনারা একটু কমেন্টে লিখে জানাবেন, এবং অবশ্যই এখানে আসবেন, দারুণ লাগবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। লেটস গো। আর কত দূরে নিয়ে যাবে তুমি হে সুন্দরী, বলো কোন পারে ভিড়িবে তোমার সোনার তরী। অপু সংসার সোনার কেল্লা উদ্যানের পর এবার চলে এসেছি আপনাদের সঙ্গে অপু সংসার পার্কে। যাব ভেতরে, দেখব কি কি আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ট্রিলজি, তার মধ্যে ওয়ান অফ দ্য ফিল্ম ইজ অপুর সংসার, রিলিজ করেছিল 1959-এ, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল পণ্ডিত রবিশঙ্করের। অপুর সংসার যখন রিলিজ করেছিল তখন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়স হচ্ছে 24 বছর, আর শর্মিলা ঠাকুরের বয়স হচ্ছে 15 বছর। অ্যাক্টিং স্কিল বা সত্যজিৎ রায় ডাইরেকশনে, মানে এটাকে বলা যেতেই পারে ডাইরেক্টরস মুভি, তা সত্ত্বেও বলছি তাদের যা অভিনয় বেশিরভাগ বাঙালির মনে এখনও গেঁথে রয়েছে অপুর সংসার, এবং থাকবে। ওই বয়সে এই রকম লেভেলের অ্যাক্টিং স্কিল, এটা জাস্ট আউট অফ ইমাজিনেশন, ভাবা যায় না। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের ফিল্মের যে কোনো শট ন্যাচারালি দুর্দান্ত হয়, সেটা মানে পথের পাঁচালী হোক, চারুলতা হোক, যাই হোক। স্পেশালি অপুর সংসার দেখতে বসে আমি একটা জিনিস রিয়ালাইজ করেছি, ইচ অ্যান্ড এভরি ফ্রেম পেন্টিংয়ের মতো, প্রত্যেকটা 100% ফ্রেম ভালো। আমি জানি না মানে সেটা কীভাবে পাওয়া গেছিলো, বাট দ্যাট ইজ সত্যজিৎ রায়। এটা একটা কথা। আর একটা হচ্ছে এই জায়গাটাকে এত সুন্দর তৈরি করেছে, আমার ফ্রেমের কথাটা ওই জন্য মাথায় এলো। এইখানে না যেদিকে তাকাবেন সেদিকে একটা দুর্দান্ত ফ্রেম, যেদিকে ক্যামেরা করে ক্লিক করবেন সেদিকে দুর্দান্ত ছবি আসবে। তার কিছু ঝলক দিয়ে দিলাম। আর একটা গল্প, সেটা হচ্ছে অপুর সংসার সিনেমা হবে, সত্যজিৎ রায় অপু খুঁজে বেড়াচ্ছেন। সেই সময় সৌমিত্র চট্টোপাধ্যায় রেডিও অ্যানাউন্সার ছিলেন, তো তিনি তো নাটক করতেন, তো তিনি তো গেলেন সেখানে অডিশন দিতে। অডিশন তো হলো, এবং তিনি খুব একটা কিছু জানতে পারলেন না যে তিনি চান্স পেলেন কি পেলেন না। এর মাঝখানে হলো কি, জলসাঘরের শুটিং শুরু হয়ে গেছে। সত্যজিৎ রায়ের সঙ্গে তখন মানে ততদিনে সৌমিত্র চ্যাটার্জির একটু আলাপ হয়েছে। সৌমিত্র চ্যাটার্জি গেছেন জলসাঘরের শুটিং দেখতে, তো শুটিং চলতে ছিল, একটা ব্রেক হয়েছে। সত্যজিৎবাবু বললেন যে চলো তোমার সাথে ছবি বিশ্বাসের আলাপ করিয়ে দিই। ছবি বিশ্বাস ওরকম রাশভারী আর জলসাঘরের মুডে রয়েছেন তিনি তখন আর কি। তো সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হলো, এবং নিয়ে গিয়ে সত্যজিৎ রায় আলাপ করালেন, এই হচ্ছে অপুর সংসারের আমার হিরো সৌমিত্র চট্টোপাধ্যায়, দুর্দান্ত অভিনেতা। সৌমিত্র চট্টোপাধ্যায় ওই রকম একতার বুক কাঁপছে, ছবি বিশ্বাসের সঙ্গে আলাপ হচ্ছে, এবং তিনি ওই অবস্থায় জানতে পারছেন যে তিনি সত্যজিৎ রায় সেই ফিল্মে যেখানে অডিশন দিতে গেছিলেন সেখানে চান্স পেয়েছেন, এবং পরবর্তী ফিল্ম অপুর সংসারের হিরো হয়েছেন তিনি, সৌমিত্র চট্টোপাধ্যায়। ফিলিংটা বোঝা যাচ্ছে। যাচ্ছি দোতলায়, দোতলায় অপুর সংসারের আর্কাইভ রয়েছে, দেখবো সেটা কেমন।
এই হচ্ছে অপুর সংসারে অপুর ঘর, যেটা আমাদের বহু পরিচিত। অপুর পড়ার টেবিল, অপু এবং অপর্ণার খাট, হ্যারিকেন, স্টোভ এবং তেল। রবি ঠাকুরের ছবি তো আছেই, গল্পে বারবার ঘুরে এসছেন আইনস্টাইন, তাঁরও ছবি। এই অপুর জামা কাপড়। আর কত ভালো ভালো জায়গা দেখাবো বস। এখানে চলে এসেছি অপু সংসার পার্কে। এখানে আসা খুব একটা বড় ব্যাপার না। যেরকম বললাম, নোভোটলে নেমে সোনারকেল্লা উদ্যান যে রাস্তা দিয়ে যাবে তারই ডান দিকের প্যারালাল রাস্তা দিয়ে এলে অপু সংসার পার্ক। এখানে এসো, আমার চ্যানেলের হাত ধরে দুর্দান্ত দুর্দান্ত জায়গা তোমরা দেখতে পাচ্ছ। আর একটা রিকোয়েস্ট করব সত্যজিৎ লাভার হিসেবে, সেটা হচ্ছে এখানে আসার আগে অপু সংসার সিনেমাটা আর একবার দেখে নিয়ে চলে এসো, তাহলে রিলেট করতে পারবে। আর আমার ভ্লগ যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা টিং করে বাজিয়ে দাও। আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি।